নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল তিনি শেষ পর্যন্ত বাড়িতে ফিরলেন। গতকাল রাত 2টোর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কন্যাকে নিয়ে। তার আগে 3 নম্বর গেট তিহার জেল, সেখান থেকে মুক্তি পেয়েছিলেন। কন্যা তাকে রিসিভ করতে গিয়েছিলেন এবং তার সঙ্গে প্রায় 30 জন বীরভূমের কর্মী গিয়েছেন তাকে ফুল দিয়ে বরণ করতে, তাকে রিসিভ করতে। তারপর এয়ারপোর্টের উদ্দেশ্যে যখন রওনা দিলেন তখন মাঝপথে একটি হোটেলে বসে চা খেয়ে কিছুক্ষণ আইনজীবীদের সঙ্গে সলা পরামর্শ করে শেষ পর্যন্ত দিল্লির বিমানবন্দরে গেলেন, পৌঁছলেন এবং রাত 2টোর ফ্লাইটে তিনি শেষ পর্যন্ত কলকাতায় এসে পৌঁছলেন। কলকাতা থেকে শটান গাড়িতে সরাসরি চলে গেলেন বোলপুর বীরভূমের নিচুপট্টির বাড়িতে এবং সেই বাড়িতে যাওয়ার পর তিনি তার পুরনো কক্ষে বসলেন, কিছুটা চোখের জল ফেললেন। সেভাবে সাংবাদিকরা কেউ ঢুকতে পারেনি। বাইরে থেকে দেখা গেল দুহাত চেপে তিনি চোখের জল ফেলছেন এবং সেই ঘরের মধ্যে তখন 3-4 জন খুব কনফিডেন্সিয়াল লোক, একজন কোর কমিটির লোক, তার কন্যা এবং 2 জন কর্মী, একজন পুলিশ অফিসার বাইরে ছিলেন, তিনি ভেতরে কোঅর্ডিনেট করছিলেন। 3 জন বিধায়ক গিয়েছেন তার সঙ্গে দেখা করতে, সিউড়ি, ময়ূরেশ্বর এবং বোলপুরের। তার মধ্যে ছিলেন চন্দ্রনাথ সিনহা, যিনি কারামন্ত্রী, তিনিও দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তাদের 3 জনকেই ফিরিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। সেই নিয়ে প্রচুর জল্পনা চলছে মিডিয়াতে। গিয়েছিলেন অসিত মাল, যিনি বোলপুরের বিধায়ক, তিনি গিয়েছিলেন, কিন্তু তার সঙ্গেও অনুব্রত মণ্ডল দেখা করেননি। অসিত মাল বেরোনোর সময় সাংবাদিকদের বললেন যে না, আমাদের সঙ্গে দেখা হয়নি, ক্লান্ত রয়েছেন, দোতলায় চলে গেছেন, আজকে বিকেলেও কারোর সঙ্গে দেখা করবেন না, কাল সকালেও কারোর সঙ্গে দেখা করবেন না, কাল বিকেলবেলা আসার জন্য টাইম দিয়েছেন। বাকি বিধায়করা কিন্তু কেউ বলতে পারলেন না যে তাদের সঙ্গে দেখা হবে কি হবে না। আমি সংক্ষেপে পুরো ঘটনাটা বর্ণনা করলাম কেন জানেন? একটা মানুষের মনে প্রশ্ন উঠেছে, যে প্রশ্নটা অ্যাড্রেস করা দরকার। সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত কেষ্টমণ্ডলও ছাড়া পেয়ে গেল। এত অপরাধী হিসেবে যিনি অভিযুক্ত, বহু মানুষের মৃত্যুর যিনি কারণ, যিনি পুলিশকে প্রকাশ্যে বোম মারতে বলেন শাসান, সেই মানুষটি যদি জেলের বাইরে বেরিয়ে যায় তাহলে মানুষ বাঁচবে কী করে? ঠিকই তো, বীরভূমের মানুষের কথা ভাবুন, বোলপুরের মানুষের কথা ভাবুন, যে চরম নৃশংস অত্যাচার এই মানুষটিকে সামনে রেখে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি দিনের পর দিন করিয়েছে এবং তারপর তার জন্য কোনো অনুতাপ নেই, অনুশোচন নেই। 2 বছর জেল খেটে এলেন। 2023 সালে সম্ভবত 2023 সালে মার্চ মাস নাগাদ তিহারে নিয়ে যায়। তিহারে গিয়ে অনুব্রত মণ্ডল ওঠেন। তার আগে 11 দিন ইডির কাস্টাডিতে ছিল প্রবর্তন ভবনে। এবং আপনারা জানেন 2022-এর সম্মত তারিখটা আমি যদি ভুল না বলি, 11ই অগাস্ট তিনি গ্রেফতার হন। 2022 গেল, 2023 গেল, 2024, অর্থাৎ 2022 থেকে 2023-এর মার্চ মাস পর্যন্ত তিনি ছিলেন আসানসোলের জেলে। এবং তারপর সেখান থেকে তাকে তিহার যাত্রা নিয়ে অনেক নাটক হয়, প্রচুর হইচই হয়, সেসব জানেন। বাংলার মানুষ তার সাক্ষী আছে এবং শেষ পর্যন্ত তাকে তিহারে নিয়ে গিয়ে ফেলা হয়েছিল। প্রবর্তন ভবনে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং অত্যন্ত দক্ষ একজন সিবিআই অফিসার, তিনি সিবিআই অফিসার, তিনি সুশান্ত ভট্টাচার্য, তিনি কিন্তু এই মামলাটা টোটাল অপারেশনসে ছিলেন, তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে ছিলেন। এবার প্রশ্নটা হচ্ছে যে তাকে সিবিআই গ্রেফতার করেছিল না ইডি গ্রেফতার করেছিল? আমি যতদূর জানি 2022 সালের 11ই অগাস্ট তাকে বাড়ি থেকে সিবিআই গ্রেফতার করেছিল, নিচুপট্টির বাড়ি থেকে। ভোরবেলা গিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর তার দীর্ঘদিন ধরে তদন্ত চলে, তার ইন্টারোগেশন চলে, কখনো সিবিআই কাস্টাডি, কখনো আসানসোল জেল, সেখান থেকে টানাপোড়েন শেষে দিল্লি এবং দিল্লি থেকে 11 দিন ইডির প্রবর্তন ভবনে জিজ্ঞাসাবাদ, তার কন্যার গ্রেফতার হওয়া, তার দেহরক্ষী সাইগল হোসেন তার গ্রেফতার হওয়া, প্রায় 324 জনের অ্যাকাউন্ট ভাঙিয়ে তিনি টাকা তুলেছিলেন, অর্থাৎ সরকারি টাকা, সেই সব গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে এবং তাদের কাছ থেকে আধার কার্ড নিয়ে নেওয়া হয়েছিল, নিয়ে সেই অ্যাকাউন্টের মধ্য দিয়ে টাকা ঢোকানো হয়েছিল এবং তারপর সেই টাকা আবার অনুব্রত মণ্ডলের কাছেও চলে যায়। রাইস মিলকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ, মূলত তার বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ ছিল। যে গরু পাচারের ক্ষেত্রে এনামুল হকও জামিন পেয়েছেন। গরু পাচার, ইলামবাজারে গরুর হাট, আপনারা জানেন দীর্ঘদিন ধরে সেই গরুর পাচারের গরুর হাটের থেকে প্রচুর অর্থ রোজগার করতেন অনুব্রত মণ্ডল এবং তার নথি প্রমাণ সমস্ত সিবিআই ইডির হাতে আছে। সিবিআই গ্রেফতারির পর পরবর্তীকালে ইডি গ্রেফতার করে এবং ইডি দিল্লিতে তাকে নিয়ে যায় এবং তারপর তো তিহার জেল যাত্রা। এই পর্বটা আমি সংক্ষেপে আবারও বর্ণনা করছি এই কারণে যে মানুষের ঘটনার ভেরিয়েশনসটা একটুখানি বোঝা দরকার। এবং তারপর তিনি তিহার জেলে ছিলেন, সেখানে কন্যাকেও গ্রেফতার করা হয়। কন্যাও ওই জালিয়াতির অংশীদার, কারণ তার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। সেই কন্যা যিনি স্কুলে যেতেন না, স্কুলের মাইনে পেতেন, সেসব নিয়েও প্রচুর অভিযোগ।
কিন্তু কন্যা পরবর্তীকালে জামিন পান কিছুদিন আগে, এবং জামিন পেয়ে তিনি কিন্তু কলকাতায় ফেরেন না, তিনি দিল্লিতেই থেকে যান। এবার অনুব্রত মণ্ডল কিন্তু জেলের মধ্যে ছিলেন, সেই কন্যা 3 নম্বর গেট থেকে তাকে কালকে রিসিভ করে। একটা সময় সংবাদ মাধ্যমে এই রিপোর্টটা বেরিয়েছিল যে অনুব্রত মণ্ডলের মামলা চালানোর খরচ জোগানো যাচ্ছে না, খরচ জোগাতে পারছে না, কারণ তার অ্যাকাউন্টগুলো তো সব সিজ করা, মানে সেই অ্যাকাউন্ট তো সমস্ত আলটিমেটলি সিবিআই ইডি ক্লোজ করে দিয়েছে, ফলে মামলা চালাবেন কী করে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় প্রচুর মামলা আইনজীবী তার পক্ষে দাঁড় করানো হয়, এবং আমার নিজের ধারণা এই আইনজীবীদের দাঁড় করানো হয়েছে সরাসরি কালীঘাট থেকে। অনুব্রত মণ্ডলের মামলাটা সরাসরি নিয়েছে কালীঘাট। এবার প্রশ্নটা হচ্ছে, কালীঘাট নেওয়া মানে অর্থের কোনো অভাব নেই। দেখুন, খেয়াল করে দেখুন, লক্ষ্য করছিলাম আমি, গতকাল রাত 2টোর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে অনুব্রত মণ্ডল কলকাতায় ফেলেন, কিন্তু যে 30 জন কর্মী বীরভূমে গেছেন তারা কি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফিরেছেন? আমার ধারণা না। তারা হয়তো আজকে সকালে ট্রেন ধরছেন, সেই ট্রেনে করে তারা হয়তো এর বীরভূমের উদ্দেশ্যে ফিরবেন। এই 30 জনের মানে যাওয়ার খরচা কে জোটালো? তারা গিয়ে ফুল দিয়েছেন, তার মানে দিল্লিতে কোনো হোটেলে উঠেছেন, তাদের একটা খরচা। সমস্ত মিলিয়ে 30 জনের যাওয়া আসার পেছনেই তো কয়েক লক্ষ টাকা খরচা হয়েছে। দল করেছে না সরকার করেছে? দলই করেছে সম্ভবত। তো অর্থাৎ অনুব্রত মণ্ডলকে ফুল দিয়ে বরণ করার জন্য বীরভূমের কর্মীরা গেছেন, এই ইন্টারপ্রিটেশনটা কালীঘাটের তরফ থেকে করানোর চেষ্টা হয়েছে, মানে করানো হয়েছে, চেষ্টা কেন বলবো, যা বাস্তব সেটাই তো বলছি। এর মধ্যে আবার রসিকরা দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে মানুষটা 30 কেজি ওজন কমালেন তিনি তো আরও দোর্দণ্ড প্রতাপ হবেন। হ্যাঁ, হবেন, কারণ তিনি তো এবার মানে পুলিশদের হাতে নাতে বধ করার দিকে হয়তো যেতে পারেন। এক, দ্বিতীয়ত যদি আইনজীবীরা তাকে সতর্ক করে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি ওই এর মধ্যে বসেও অর্থাৎ তিহার জেলে বসে চুল কালো করে ফেললেন কী করে, সাদা থেকে কালো হলো কী করে? ওজন নয় কমে, কিন্তু চুল সাদা থেকে কালো করালেন কী করে? তার নিশ্চয়ই শখ হয়েছিল যে একটু বয়সটাকে তরুণ করার জন্য। তিহার জেলে নিশ্চয়ই সেই প্রভিশন আছে, তিনি কালো টালো করেছেন। যাই হোক, এবার ঘটনা হচ্ছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, যে তিনি সভ্য সমাজে ফিরে এসেছেন, মানুষের মতো বসবাস করুন, মানে পাশবিক আচরণ যেন না করেন। কিন্তু অনুব্রত মণ্ডল বলে কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কেষ্ট ফর্মেই দেখতে চান। ইতিমধ্যে আপনারা জানেন যে কলকাতার মহানাগরিক যিনি ববি হাকিম, তিনি বলেছেন বীরভূমের বাঘ হয়েই থাকবে। এখন রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাংলায় কমছে, সেখানে যদি কেষ্টমণ্ডলদের সংখ্যা বাড়ে অসুবিধার আর কী আছে? সেটা তো তৃণমূলের কোনো অস্বস্তি নয়, বরঞ্চ স্বস্তি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকটি এই সময়ই করলেন, অনুব্রত মণ্ডলের ছাড়ার সময়। শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল 3 জন বিধায়ক, 1 জন সাংসদ, 1 জন মন্ত্রীর সঙ্গে দেখা করেননি, কিন্তু হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোথাও গিয়ে একটা দেখা করবেন, সে বাসনা তার থাকতেই পারে। তবে বীরভূমে প্রচুর, বোলপুরে তার নিচুপট্টির বাড়ি যাওয়া আসার পথে প্রচুর ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে, তোরণ করা হয়েছে, মিষ্টি বিলি করা হয়েছে, লাড্ডু বিলি করা হয়েছে, সেসব তো ঘটনা। আমি বারবার এই ঘটনাটাতে ফিরে যাচ্ছি এই কারণে বোঝানোর জন্য যে এই অনুব্রত মণ্ডলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদটা ফাঁকা রেখেছেন, অর্থাৎ তিনিই কিন্তু এখন বকলমে তৃণমূলের জেলা সভাপতি আবার হয়ে যাবেন। আপনারা জানেন যে অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কের টিকিট দিতে চেয়েছিলেন, বলেছেন না দিদি, আমি ওই পদে যাব না, তুমি আমাকে যা দিয়েছো যথেষ্ট দিয়েছো। একজন মাছ ব্যবসায়ী থেকে আজকে যেভাবে বীরভূমের কেষ্ট হিসেবে পরিচিতি হয়েছে, সেটা তো কাটছি মমতা বন্দ্যোপাধ্যায় তো অস্বীকার করে লাভ নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই মানুষটার জামিন হলো কি করে? এই প্রশ্নটা আপনাদের প্রশ্ন, আমি সেই প্রশ্ন আলোচনা করার জন্যই আজকে এলাম। জামিন হলো অন্য কোনো কারণ নয়। একটা জিনিস বুঝতে হবে যে কোনো মানুষকে সিবিআই এবং ইডি যখন গ্রেফতার করে, তখন নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে চলা যা অভিযোগ জমা পড়েছে তার ভিত্তিতে তদন্ত করার জন্য তাকে গ্রেফতার করে। এই গ্রেফতারির পর শেষ পর্যন্ত তদন্ত প্রক্রিয়া করে চার্জশিট জমা দিতে হয়। আমি যা খবর পেয়েছি ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের চার্জশিট জমা পড়ে গেছে। এবার প্রশ্নটা হলো, চার্জশিট জমা পড়ার পর ট্রায়াল শুরু হয়, চার্জ ফ্রেম করা হয় এবং ট্রায়াল শুরু হয়, বিচার শুরু হয়। এই বিচারটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস হয়। এই বিচারের সময় কি একজন অভিযুক্ত গ্রেফতার থাকতে পারে না? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। অপরাধের পরিমাণ যদি সেই পরিমাণ হয়, তাহলে আদালতকে সেটা বোঝাতে হয় যে ইনি বিচার চলাকালীন সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, সুতরাং একে জেলের মধ্যে রাখা দরকার, একে কোনোভাবে যেন জেলের বাইরে রাখা না যায়, তাহলে কিন্তু বিচার প্রক্রিয়াতেও আমরা সাক্ষীদের নিয়ে এসে আপনার কাছে হাজির করতে পারবো না। সেটা কোর্টকে বোঝাতে হয়। ইডি এবং সিবিআই কি কোর্টকে সেটা বোঝাতে পেরেছে যে অনুব্রত মণ্ডল বাইরে থাকা মানে আলটিমেটলি সাক্ষীদের উপর কী পরিমাণ চাপ বাড়তে পারে? আমার এই জায়গাটা আমাকে খুব ভাবিয়েছে। অনুব্রত মণ্ডল ঠিক আছে, বিচার মানে তদন্ত শেষ, চার্জশিট জমা দেওয়া হয়ে গেছে, এইবার অনুব্রত মণ্ডল যদি বাইরেও থাকে আমাদের কোনো অসুবিধা নেই, ইডি সিবিআই ধারণা এটা হতে পারে। কিন্তু সেই অনুব্রত মণ্ডলের পুরনো কেস স্টাডি ঘাঁটলে দেখা যায়, আপনাদের যদি মনে থাকে,
সাগর ঘোষ হৃদয় ঘোষ পর্বে, যেখানে দাঁড়িয়ে যিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই চেয়েছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত, তিনি পরবর্তীকালে পাল্টি খেয়ে যান। কিসের চাপে, অর্থের চাপে না কিসের চাপে, সেই ইতিহাস তো বোধগম্য, সেটা আপনারা বোঝেন, আমিও বুঝি। ফলত সেই মানুষটি বাইরের থাকবে আর সেই মানুষটির বিরুদ্ধে বীরভূমের লোক টুকটুক করে গিয়ে সাক্ষী দেবে বিচার প্রক্রিয়ায়, এটা অ্যাবসার্ড। ফলত আলটিমেটলি তদন্তটা কিন্তু একটা ফার্স হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, এটা আমার উপলব্ধি, আমি ভুল হতে পারি। তো ইডি সিবিআই তাহলে পারলো না কেন এটা এস্টাবলিশ করতে, এইটা কিন্তু প্রশ্ন। আর এই প্রশ্নটার উত্তর কিন্তু বিজেপি নেতাদের দিতে হবে। তার কারণ কি, ভাবের ঘরে চুরি করে লাভ নেই। সিআইডি যেমন রাজ্য সরকার কন্ট্রোল করে, সিবিআই এবং ইডি আলটিমেটলি নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকারের হাত ধরে। ফলে সেই ইডি এবং সেই সিবিআই এর যদি কোনো ল্যাপস থাকে, তাহলে রাজ্য বিজেপির নেতারা কেন তার জবাব দেবেন না? কেন তার জবাব দেবেন না? শুভেন্দু অধিকারী বলেছেন, শুনলাম যে পরিষ্কার বলেছেন যে সিবিআই এবার রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে, খেয়াল রাখতে হবে যে এই প্রথমে সিবিআই এর কাছ থেকে মানে জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল, তার পরবর্তীতে গত 3 দিন আগে ইডির ক্ষেত্রে জামিন দিল রাউজ অ্যাভিনিউ কোর্ট। রাউজ অ্যাভিনিউ কোর্টটা কি, কলকাতা যেমন ব্যাংশাল কোর্ট, তেমনি ওখানে রাউজ অ্যাভিনিউ কোর্ট। এবার ব্যাংশাল কোর্টের উপর যেমন হাইকোর্ট আছে, ব্যাংশাল কোর্টের দেওয়া কোনো জামিন ক্যান্সেল করার জন্য মানুষ হাইকোর্টে যেতে পারে, তেমনি রাউজ অ্যাভিনিউ কোর্টের জামিন ক্যান্সেল করার জন্য দিল্লি হাইকোর্টে মুভ করতে পারে। আবার দিল্লি হাইকোর্টের রায় যদি পছন্দ না হয় কেউ সুপ্রিম কোর্টে মুভ করতে পারে। তাহলে সিবিআই বা ইডি রাউজ অ্যাভিনিউ কোর্টের এই জামিন দেওয়াকে চ্যালেঞ্জ করার জন্য কেন দিল্লির হাইকোর্টে গেল না, কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত মুভ করলো না? যদি দিল্লির হাইকোর্টও বিরুদ্ধে রায় দেয় সিবিআই ইডি, তাহলে কি সিবিআই ইডি মনে করছে যে অনুব্রত মণ্ডল ছাড়া থাক, তাতে কোনো অসুবিধা নেই, যা ডকুমেন্ট পেয়েছি তার ভিত্তিতেই বিচার প্রক্রিয়া চলবে, তাহলে কি কোনো সাক্ষীর প্রয়োজন নেই? এই প্রশ্নগুলো কিন্তু অ্যাড্রেস করা দরকার। এখন মুশকিলটা হচ্ছে এই প্রশ্নগুলো অ্যাড্রেস সিবিআই বা ইডি কেউ করবে না, কারণ তারা তাদের সে সিস্টেম বা স্ট্রাকচার নয়, সরকারি স্ট্রাকচার। ফলত তারা করবে না। এজেন্সির নিজস্ব স্ট্রাকচারে বলে না যে পাবলিক কোনো গ্রিভেন্স হলে সেটাকে অ্যাড্রেস করার জন্য বড়জোর একটা বিজ্ঞপ্তি বার করে দেয়। কিন্তু এক্ষেত্রে মানুষের যে ধারণাটা হচ্ছে যে সিবিআই এবং ইডি হচ্ছে ইনকম্পিটেন্ট, তারা অনুব্রত মণ্ডলের মতো এলিমেন্টকে জেলের বাইরে কেউ বিচার প্রক্রিয়া চালাচ্ছেন। ফলত আলটিমেটলি সমস্ত দায়টা সিবিআই ইডির ওপর পড়বে। কিন্তু সিবিআই ইডির ওপর পড়লে কী হবে? সিবিআই বা ইডির সর্বময় কর্তার কী এসে যাবে? তিনি আজকে আছেন, কালকে রিটায়ার করে যাবেন। আলটিমেটলি দিস ক্রেডিট উইল গো টু সেন্ট্রাল বিজেপি গভর্নমেন্ট, সরকারে যারা আছেন দিল্লিতে। কেন এটা মনে রাখতে হবে যে ইডিকে নিয়ন্ত্রণ করে দিল্লির ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সীতারামনের ডিপার্টমেন্ট, এবং সিবিআইকে নিয়ন্ত্রণ করে নরেন্দ্র মোদী দফতর সরাসরি। নিয়ন্ত্রণ বলতে কি, তা অ্যান্সারেবল। এখন নিয়ন্ত্রণ বললে হয়তো বলবেন না আমরা নিয়ন্ত্রণ করি না, সেটা তো অন্য কথা। কিন্তু আলটিমেটলি মানুষের মনে যে পারসেপশনটা তৈরি হচ্ছে, ভুল ধারণাটা তৈরি হলো, এর জবাবটা কিন্তু আলটিমেটলি রাজ্য বিজেপির নেতাদের ইমিডিয়েটলি দেওয়া দরকার। গোল গোল কথা বলে লাভ নেই। শুভেন্দু পসিবিলিটির কথাগুলো বলেছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন যে এরপরে কেন্দ্রীয় এজেন্সি হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। প্রশ্ন হলো যেতে পারে কেন? আপনারা কেন প্রেশার ক্রিয়েট করবেন না যে অনুব্রত মণ্ডলকে বাইরের ছেড়ে রাখা যেতে পারে না, কোনোভাবেই যেতে পারে না? যিনি মানুষটা প্রকাশ্যে দাঁড়িয়ে ডেপুটি কমিশনার পুলিশকে টাইম বেঁধে দিচ্ছেন, তারপর প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন পুলিশকে বোম মারুন, তিনি সাক্ষীদের কি করতে পারেন? সাগরগয় হৃদয় ঘোষের উদাহরণ জগন্নাথবাবু আপনারা দেখেননি? তারপরে এই কথাগুলো কেন বলেন? তবু একটা আশার বাণী অন্ধকারের মধ্যেও শুনিয়েছেন শুভেন্দু। সেটা হচ্ছে এনআইএর যে ইলামবাজার বোধহয় সম্মত কোনো একটা বিস্ফোরণের ক্ষেত্রে অভিযুক্তদের নামের তালিকার মধ্যে কিন্তু এই অনুব্রত মণ্ডল আছেন। ফলে যে কোনো সময় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে পারে এনআইএ। তবে তার ধারা খুব শক্ত, এনআইএ যদি গ্রেফতার করে। কিন্তু আমি জানি না, বিচিত্র বঙ্গ রাজনীতি, বিচিত্র ভারতীয় রাজনীতি, যে মানুষটা প্রকাশ্যে পুলিশকে বোম মারতে বলে সেই মানুষটা সাক্ষীদের প্রভাবিত করবে না, এটা ভাবাই তো মূর্খতা। এসব কি সিবিআইডি অফিসাররা জানেন না? দিল্লির কেন্দ্রীয় বিজেপির সরকারের নেতারা জানেন না? মন্ত্রীরা জানেন না? প্রধানমন্ত্রী দপ্তর জানে না? আমি জানি সবই জানেন তারা, তবু এই ঘটনা ঘটছে। এবং এটাকে যদি চলতে দেওয়া যায়, এটাকে নিয়ে যদি রাজ্য বিজেপি সতর্ক না হয়, আখেরে ক্ষতি কিন্তু বিজেপি। তার কারণ সাধারণ মানুষের মধ্যে এই ধারণা হলো যে এনামুল হকও ছাড়া পেয়ে গেল, অনুব্রত মণ্ডলও ছাড়া পেয়ে গেছে, পশ্চিমবঙ্গ কলকাতায় বাকিবুর রহমানরাও ছাড়া পেয়ে গেছে, অনুব্রত মণ্ডলের কন্যাও ছাড়া পেয়ে গেছে। আর কি হবে? বিচার প্রক্রিয়া সে তো 20 বছর ধরে মামলা চলবে, তারিখ পে তারিখের কালচার। তাহলে কি বাংলার মানুষ কোনোদিন বিচার পাবে না? এই প্রশ্নটা কিন্তু বাংলার মানুষের মনে গেঁথে গেছে। আমি সেটা নিয়ে আজকে এই পর্যালোচনার এই প্রতিবেদন করলাম। ভেবে দেখবেন রাজ্য বিজেপি নেতারা, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, আপনি ভাববেন কিনা জানি না, কিন্তু এটা ভাবা উচিত
এটাতে আপনাদের আখেরে ক্ষতি হচ্ছে। ভুল বললাম কিনা অবশ্যই আপনারা যারা আমাদের এই প্রতিবেদনের দর্শক কমেন্ট বক্সে লিখবেন।